একটা প্রশ্ন বলা হয়েছে একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে মাঝে মধ্যে। হ্যাঁ, যাই হোক, কথা হচ্ছে যে এই যে লুডু, এখানে কিন্তু লুডুর কথা বলা হয়নি, ছক্কা 1 2 3 4 5 6 এটি হচ্ছে আপনার ছক্কার যে ট্রি বলছি আমরা, সেই ট্রি হচ্ছে এইটা। কখনো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে বলেন? রাত্রিতে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া তো থাকতে পারে না, তাই না? তাহলে রাতে আসসালামু আলাইকুম, বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকের এই স্পেশাল লাইভে আমরা আলোচনা করব সম্ভাবনা নিয়ে। সম্ভাবনার সম্ভাব্যতা নিশ্চিত হবে সফলতা। ঠিক এই সফলতা নিশ্চিত করার জন্যই আজকে সম্ভাবনার খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের এই লাইভ সেশনটুকু থেকে এই টপিক্সটা হচ্ছে সম্ভাবনা। এই সম্ভাবনা টপিক্সটা থেকে দেখবেন আপনি প্রাইমারি পরীক্ষায় অথবা নিবন্ধন পরীক্ষায় অথবা 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন চাকরি নিয়োগ পরীক্ষায় একটা নম্বরের প্রশ্ন এসে থাকে, এবং এই 1 নম্বরের প্রশ্ন অনেকেই মিস করে থাকি। কেন মিস করে থাকি? কারণ সম্ভাবনা সাধারণ গণিতের কোনো অংশ নয়, এটি হচ্ছে আপনার উচ্চতর গণিতের একটা অংশ। যেহেতু উচ্চতর গণিতের অংশ, সেহেতু অনেকে এটিকে ভয় পেয়ে থাকি যে নবম দশম শ্রেণীতে আপনারা যে সাধারণ ম্যাথগুলো করেছেন, এই ম্যাথগুলোর বাহিরে এসে উচ্চতর গণিত থেকে এই যে টপিক্সটা নেওয়া হয়েছে, যার কারণে এই টপিক্সে অনেকেরই একটা ভীতি রয়েছে বা দুর্বলতা রয়েছে। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এই চ্যাপ্টারটি দারুণ একটা চ্যাপ্টার এবং মজার একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটি অত্যন্ত সহজ একটা চ্যাপ্টার। আপনি যদি খুব সুন্দরভাবে পয়েন্টগুলো নোট করতে পারেন, জাস্ট মানে একটাই ফর্মুলা, যে একটা ফর্মুলা দিয়ে আপনার প্রায় 90% প্লাস ম্যাথ হয়ে যায়। সো এই অধ্যায় করতে তাহলে কেন আমাদের ভয় হবে? আমাদের কথায় আছে যে মাঘের শীতে নাকি বাঘও ভয় পায়। তো ঠিক শীতে ভয় বাঘ পাক বা না পাক, এটাতে তো আপনাদের ভয় পাওয়া যাবে না, তাই না? তো সম্ভাবনা নিয়ে যার যেটুকু দুর্বলতা রয়েছে বা যার যতটুকু ভয় রয়েছে, এই ভয়টিকে আজকে জয় করতে হবে এবং ভয়কে জয় করে এই সম্ভাবতায় আপনার নিশ্চিত করতে হবে আপনার সফলতা। ওকে, আজকের এই লাইভ সেশনটি শুধুমাত্র যে আপনার নিবন্ধন প্রাইমারি বা 11 থেকে 20তম গ্রেডের শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে তা কিন্তু নয়। এই যে আজকের যে টপিক্সটা, এটা কিন্তু বিসিএস পরীক্ষাতেও এসে থাকে, অর্থাৎ বিসিএসও দেখবেন সম্ভাবনা থেকে 1 নম্বরের প্রশ্ন এসে থাকে। ওকে, সো আপনি যে ক্ষেত্রে পরীক্ষা দিতে চান না কেন বা যে ক্ষেত্রেই প্রস্তুতি নিতে চান না কেন, সেক্ষেত্রে আপনার এই যে সম্ভাবনা রয়েছে, এইটার পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। ওকে, অনেকে যুক্ত হয়ে গিয়েছেন আমাদের সঙ্গে। তো যারা যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন। আর আজকে আমাদের এই সম্ভাবনার ক্ষেত্রে আমরা চলে যাব। তবে সম্ভাবনার ক্ষেত্রে যাওয়ার পূর্বে আপনাদের কাছ থেকে মানে কিছু মজার কিছু বিষয় আমি শেয়ার করতে চাই। আপনারা জানেন যে শুধু প্রশ্ন সমাধান নয়, আমরা একটু টপিকস দেখব, যেন এই টপিকসটা থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনি যেন সেই প্রশ্নটির সঠিক অ্যান্সার করতে পারেন। ঠিক আছে? তো সবাই আমরা তাহলে আমাদের মূল যে আলোচনা, সে আলোচনায় ফিরে যাচ্ছি। হ্যাঁ, সম্ভাবনার ইংলিশটা কি? যদি এটা কোশ্চিনটা করা হয়ে থাকে, সেটা হচ্ছে পসিবিলিটি। আমরা ইংলিশে বলে থাকি কি, সম্ভাবনার ক্ষেত্রে বলে থাকি পসিবিলিটি, সম্ভাবনা যেটা। এই যে পসিবিলিটি বললাম, পি বলেছি, পি আসছে, তাই না? এই জন্য সম্ভাবনার সূত্রে আমাদের পি চলে আসে। তো আমরা চলুন সূত্র থেকে জানার চেষ্টা করি। তাহলে প্রথম যে অংশটুকু, সেটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা রয়েছে পি অফ সামথিং, যা নির্ণয় করতে বলবে আর কি, যা নির্ণয় করতে বলবে সেইটা। হ্যাঁ, তো আমরা শুধু পি দিয়েছি। হ্যাঁ, পসিবিলিটি সমান, এটা সূত্র রয়েছে। সূত্রটা কি? এখানে একটাই ফর্মুলা, সেটা হচ্ছে এরকম যে অনুকূল ফলাফল, যেটা আপনাকে নির্ণয় করতে বলবে। হ্যাঁ, অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সম্ভাব্য সকল ফলাফল, সম্ভাব্য সকল ফলাফল। এটা হচ্ছে আপনার সম্ভাবনার সূত্র, একমাত্র সূত্র। হ্যাঁ, এছাড়া আরো বেশ কিছু সূত্র রয়েছে, যে সূত্রগুলো আপনাদের জানার দরকার হবে না, কারণ এটা উচ্চতর গণিতে আলোচনা করা হয়ে থাকে। হ্যাঁ, সম্ভাবনার ক্ষেত্রে এই যে একটা ফর্মুলা, এই ফর্মুলার মাধ্যমে কিন্তু প্রায় সম্ভাবনার সকল ম্যাথ করা যায়। তাহলে সূত্রটা জেনে আসি আমরা। সূত্রটা কি বললাম? সূত্রটা হচ্ছে পি ইকুয়াল অনুকূল ফলাফল ডিভাইড বাই সম্ভাব্য সকল ফলাফল। অনুকূল ফলাফল বলতে কি বুঝি স্যার? অনুকূল ফলাফল হচ্ছে সেই ফলাফল যে ফলাফল আপনাকে নির্ণয় করতে বলছে। ওকে, আর একটা মজার ব্যাপার হচ্ছে সম্ভাবনার ব্যবধি রয়েছে। হ্যাঁ,
সম্ভাবনার কি রয়েছে? ব্যবধি। তো যদি আমরা ব্যবধিটা লিখি, যে সম্ভাবনা ব্যবধিটা কেমন, ব্যবধি সম্ভাবনার সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, ব্যবধিটা তো এরকমই আসে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মধ্যে আসে। তাহলে সম্ভাবনার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান, এই ব্যবধিটা হচ্ছে, মনে করেন যে 0 থেকে শুরু হবে, 0-এর সমান অথবা কি হতে পারে, বড় হতে পারে, এটা হচ্ছে পি এর মান। পি এর মানটা 0 থেকে মানে 0-এর সমান অথবা বড় হবে এবং 1-এর সমান অথবা ছোট হবে। সম্ভাবনা থেকে আমরা যতগুলো ম্যাথ করব দেখবেন সকল ম্যাথের অ্যান্সারগুলো এই যে ব্যবধিটা বললাম এই ব্যবধির মধ্যেই আসবে। ওকে, এই ব্যবধির মধ্যে আসবে। তার মানে সম্ভাবনার সর্বনিম্ন মান হচ্ছে 0 আর সম্ভাবনার সর্বোচ্চ মান কত? 1। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে বলছি এটা কি? সর্বনিম্ন মান। তাহলে সম্ভাবনার সর্বনিম্ন মান যেটি, সর্বনিম্ন মান হচ্ছে আমাদের 0 আর সর্বোচ্চ মান, হ্যাঁ, সর্বোচ্চ মান, এই সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে 0 আর 1 দুইটা আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে সর্বনিম্ন মান কত? দুইটা কোশ্চেন কিন্তু হয়ে গেল আমাদের, হ্যাঁ, যে সম্ভাবনার সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান হবে 0 এবং সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হচ্ছে 1। যেমন একটা কথা বলি, আপনাদের কমেন্ট সেকশন থেকে জানতে চাই, পিন কমেন্টটা সরিয়ে দেন। আচ্ছা, সম্ভাবনার সর্বোচ্চ অংশটুকু থেকে বলতে চাই, একটু খেয়াল করেন। তাহলে আজকে দেখেন বিভিন্ন এলাকায় কিন্তু শীতের তীব্রতা একটু একটু বৃদ্ধি পেয়েছে। এই যে শীতের তীব্রতাটা যে বৃদ্ধি পেয়েছে সেই অংশটুকু থেকে যদি আমি কথা বলি তাহলে কি হবে? দেখেন অনেক জায়গায় কিন্তু রৌদ্র ওঠে নাই। রৌদ্র উঠেছে? সূর্য উঠেছে? বলেন, সূর্য কিন্তু ওঠে নাই। ওকে, যেহেতু সূর্য ওঠে নাই, একটু খেয়াল করেন। তাহলে আজকে অনেক জায়গায় সূর্য যেহেতু ওঠে নাই, সূর্য না উঠলে কি আপনি সূর্যের যে তীব্রতা, সূর্যের যে প্রখরতা সেটা কি পাবেন? বলেন, সেটা কিন্তু পাবেন না। তাহলে এইখানে একটু খেয়াল রাখতে হবেন, খেয়াল রাখতে পারেন আপনি। আজকে আপনাকে কোশ্চিন বলা হলো যে আজকে আপনার এলাকায় সূর্য ওঠার সম্ভাবনা কত? আচ্ছা, আজকে ফ্যাক্টটা হচ্ছে যদি কোনো এলাকায় সূর্য উঠে থাকে তার মানে সত্য ঘটনাটা, তাহলে সেখানে সর্বোচ্চ মান হবে 1 আর যদি না উঠে থাকে তাহলে হবে 0। যেমন আপনাকে যদি একটা কোশ্চিন করা হয় যে আজ রাতের আকাশে সূর্য ওঠার সম্ভাবনা কত? একটা কোশ্চিন আপনাকে বলা হলো যে আজ রাতের আকাশে সূর্য ওঠার সম্ভাবনা কত? তাহলে বলেন দেখি স্যার, রাতের আকাশে কি সূর্য উঠবে আজকে? সবাই একটু কমেন্ট করবেন, হ্যাঁ, রাতের আকাশে কি সূর্য উঠবে? বলেন, রাতের আকাশে চাঁদ উঠতে পারে, রাতের আকাশে তারা উঠতে পারে, কিন্তু আপনি যদি রাতে সূর্য দেখতে যান তাহলে কি রাতের আকাশে সূর্য পাবেন? বলেন, পাবেন না। সেই ক্ষেত্রে এইটার সম্ভাবনা কিন্তু 0 এবং এটাই কিন্তু অ্যান্সার। সেক্ষেত্রে এটার অ্যান্সার কত হবে? 0 হবে। তার মানে সম্ভাবনার সর্বনিম্ন মান যেটা বলছিলাম, হ্যাঁ, সম্ভাবনার সর্বনিম্ন মান সেটি কিন্তু 0। ওকে, সম্ভাবনার সর্বনিম্ন মানটা কত? সর্বনিম্ন মানটা আসবে আমাদের 0। এই যে সম্ভাবনার কথাগুলো বললাম এইগুলো নিয়ে এই কথা বলবো আমরা। ওকে, আচ্ছা চলুন আমরা দুইটা প্রশ্ন সলভ করি। প্রশ্ন সলভ করতে গেলে তাহলে আমরা আরো তথ্যগুলো জানতে পারবো। চলুন দেখে আসি আমাদের আজকের এই অংশটুকু থেকে। এই যে একটা কোশ্চিন রয়েছে আমাদের, কোশ্চিনটা কি রয়েছে চলুন দেখে আসি। যদি একটা মুদ্রা টস করা হয়, টস করা তো বুঝি, ওই যে মুদ্রা টস করি না আমরা, কি পড়বে? মুদ্রা দুইটা পিঠ রয়েছে, এক পিঠে রয়েছে শাপলা, আরেক পিঠে রয়েছে 5 টাকার কয়েনের কথা বলি, দেখবেন যে কি রয়েছে? সেতু রয়েছে, তাই না? বা দেখবেন যে কি রয়েছে? মাথা রয়েছে, তাই না? আমাদের যে বাংলাদেশি মুদ্রা বর্তমানে দেখবেন যে বঙ্গবন্ধুর মাথাও রয়েছে, তাই না? তার মানে হেড যাকে বলছি, হেড, আর একটা হচ্ছে টেল, মানে আমাদের বলছি ওখানে শাপলা। তাহলে একটি মুদ্রা টস করা হয় তবে হেড এর সম্ভাবনা কত? হেড বলতে কি বুঝি? মাথা পড়ার সম্ভাবনা কত? এখন একটা মুদ্রা যখন নিক্ষেপ করা হবে তখন তো আপনার হেডও পড়তে পারে আবার টেলও পড়তে পারে, তাই না? তাহলে দুটাই পড়তে পারে, তাহলে কোনটা পড়বে? হেডের কথা বলা হয়েছে এখানে, কি বলছে? হেডের কথা। তাহলে একটা মুদ্রা, মনে করেন যে আমি একটা মুদ্রা নিক্ষেপ করছি, দেখেন আমি একটা মুদ্রা নিক্ষেপ করলাম, এই মুদ্রা নিক্ষেপে আমার দুইটা ফলাফল আসতে পারে। কি কি? একটি পড়তে পারে হেড, আরেকটি পড়তে পারে আমাদের টেল। হেড বলতে মাথা, টেল বলতে আমরা ধরে নিব আমাদের ওই যে শাপলা, হ্যাঁ। তাহলে হেড বা টেল যে কোনো একটা কিন্তু পড়তে পারে, তাই না? তাহলে এই যে অনুকূল ফলাফল একটু খেয়াল করেন, আমাদের হচ্ছে যে এই যে অংশটুকু রয়েছে এইচ এবং টি, হ্যাঁ, আমার এখানে হেড চেয়েছে, হেড কয়বার? একবার। আর মোট কয়টা ফলাফল রয়েছে? মোট 2টা ফলাফল। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে ওইখানে আমাদের সূত্রটা কি ছিল? আমাদের সূত্রটা ছিল পি এর সূত্রটা কি ছিল? পি এর সূত্রটা ছিল পি অফ এইচ লিখলাম। এইচ কেন লিখলাম? যে এইচ বলতে বোঝাবো হেড পড়ার সম্ভাবনা। তো পি অফ এইচ হচ্ছে সূত্রটা কি? অনুকূল ফলাফল, যেটা আমি প্রথমেই লিখে দিয়েছিলাম। তো অনুকূল
ফলাফল ডিভাইডেড বাই সম্ভাব্য সকল ফলাফল, সম্ভাব্য সকল ফলাফল, এই যেটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে অনুকূল ফলাফল হেড কতবার আছে? হেড আছে একবার, তাহলে 1 লিখলাম। আর সম্ভাব্য সকল ফলাফল মোট কয়টা ফলাফল রয়েছে? মোট 2টা ফলাফল রয়েছে, তাহলে এখানে 2 লিখলাম। তাহলে 1/2, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। হ্যাঁ, এখন 1/2 তো অপশনে নাই, অপশনে কি আছে দেখেন? 1/2, 1কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 0.5 আসে, 0.5। তো 0.5, 0.5, এই যে ক নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছেন? আশা করি আজকের যে ক্লাসটি করছেন, এই ক্লাসটি করলে সম্ভাবনার একদম সম্পূর্ণরূপে আপনাদের কাভার হয়ে যাবে। ওকে, অনেককে মেনশন করেছেন, থ্যাংক ইউ যারা মেনশন করেছেন। হ্যাঁ, সবাইকে বলছি আপনারা আপনাদের বন্ধুদেরকে বেশি বেশি করে মেনশন করে দিন বা লাইভটি শেয়ার করে দিন, তাহলে আপনারা এখান থেকে উপকৃত হবেন, প্লাস পাশাপাশি আপনাদের যে বন্ধু সার্কেলটা রয়েছে সবাই কিন্তু উপকৃত হবে। শুধু আপনি চাকরি নিতে চান, আপনার বন্ধুরা কি চাকরি পাবে এরকমটা না, বলেন? সবাই একসঙ্গে যেন একটা ভালো পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন। হ্যাঁ, তার জন্য লাইভটি শেয়ার করে দিবেন। ওকে, আসুন আমাদের পরবর্তী অংশটুকু যেটা রয়েছে। ওকে, আমাদের এটা কিন্তু হয়ে গেল, তাহলে এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম থাকার কথা না। এবার আমাদের দ্বিতীয় একটা প্রশ্ন চলে যাব। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন দেখেন, আরেকটা প্রশ্ন বলা হয়েছে একটা মুদ্রাকে 2 বার নিক্ষেপ করলে, এর আগের যে প্রশ্নটা ছিল সেখানে নিক্ষেপ করার কথা বলা হয়েছিল 1 বার, এইবার বলা হচ্ছে 2 বার। তো একটা মুদ্রাকে 2 বার নিক্ষেপ করলে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সমানুপাত, উভয় ক্ষেত্রে হেড, হ্যাঁ 2 বারই হেড পেতে হবে, উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সম্ভাবনা কত, এটা আপনাকে এখন নির্ণয় করতে হবে। চলুন। আশিক উজ্জামান আকাশ কমেন্ট করেছেন, থ্যাংক ইউ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, তো সবাই দ্রুত, হ্যাঁ দ্রুত রাইট অ্যান্সারটা কমেন্ট করার চেষ্টা করুন, দ্রুত সবাই, হ্যাঁ সবাই কমেন্ট করুন। হ্যাঁ, কে কতটুকু পারি কতটুকু বুঝি কমেন্ট করবেন, কারণ কমেন্ট করলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে চলুন দেখে আসি। আমাদের এবার 2 বার মুদ্রা নিক্ষেপ করতে হবে। তো আমরা এই যে একটা মুদ্রা এখানে ধরলাম, এটা আমাদের এখানে মুদ্রা রয়েছে, এই মুদ্রাকে আমরা 1 বার নিক্ষেপ করলে কি পাবো বলেন? আমরা হেড পাবো এবং পাশাপাশি কি পাবো? টেল পাবো। যে কোনো একটা ফলাফল আমরা পাবো, 2টা ফলাফলের মধ্যে যে কোনো একটা ফলাফল পাবো। ওকে, এখন মনে করেন আপনি হেড পেয়েছেন, এখন পরের বার আবার নিক্ষেপ করবেন, তাই না? আবার নিক্ষেপ করলে কয়টা ফলাফল পাবেন? 2টা ফলাফল পেতে পারেন, একটা হেড পেতে পারেন অথবা আরেকটা টেল পেতে পারেন। যদি হেড পড়তো তাহলে 2টা পাইতেন, আর যদি টেল পড়তো প্রথমে, টেল পড়লো পরের বার আবারও এখানেও আমরা 2টা ফলাফল পেতে পারেন, হেড এবং টেল। এই যে এইটাকে বলা হয় ট্রি। কি বলা হয়? ট্রি, মুদ্রা ট্রি, বুঝছেন? গাছের মতো শাখা পালা, দেখেন গাছের গোড়া যতটুকু স্পেস জায়গা দখল করে ফেলে, গাছের ডালাপালা কি করে? অনেক বেশি জায়গা দখল করে ফেলে। ঠিক তেমনি এই মুদ্রাটা হচ্ছে এখানে গাছের গোড়া বা শিকড়ের মতো। হ্যাঁ, আর এই যে এগুলো হচ্ছে ডালপালা, এই জন্য এটাকে বলা হয় ট্রি। হ্যাঁ, ট্রি অঙ্কন আপনারা যারা হায়ার ম্যাথ নিয়ে পড়েছেন কখনো 9, 10-এ কিন্তু দেখেছেন। হ্যাঁ, তাহলে দেখেন এবার 2 বারই কি পেতে হবে? 2 বারই আপনাকে বলেছে উভয় ক্ষেত্রে হেড পাওয়ার সমান, উভয় ক্ষেত্রে হেড। তাহলে এখানে আমার যে মানগুলো পাচ্ছি, আমরা কি কি পাচ্ছি দেখেন? এইচ, দেখেন আমি একটু লিখি এখানে কি কি পাচ্ছি। এখানে এইচ পাচ্ছি, এরপরে টি পাচ্ছি, টি পাচ্ছি, এরপর এইচ পাচ্ছি, এইচ পাচ্ছি, আরেকটা পাচ্ছি টি। হ্যাঁ, এই যে টি, ব্যাস আমরা কিন্তু এখানে 4টা উপাদান পেয়ে গেলাম। হ্যাঁ, এবার কথা হচ্ছে যে আমাদের সম্ভাবনা কি করব? উভয় ক্ষেত্রে হেড, তাহলে সম্ভাবনা পি অফ এইচ আবারও। হ্যাঁ, এখন উভয় ক্ষেত্রে হেড মানে 1 বার নিক্ষেপ করছি নাকি 2 বার নিক্ষেপ করছি বলেন? 2 বার নিক্ষেপ করছি, তাহলে পি অফ এইচ 2 বার হেড। হ্যাঁ, এই দেখেন উভয় ক্ষেত্রে হেড, এর সম্ভাবনা কি? ওই যে সূত্রটা বলেছি, অনুকূল ফলাফল ডিভাইড বাই সম্ভাব্য সকল ফলাফল। তাহলে এটা আমি আবারও লিখি সূত্রটা, যারা পরে জয়েন করেছেন দেখতে পাবেন। তাহলে এখানে আসবে অনুকূল ফলাফল ডিভাইড বাই সম্ভাব্য সকল ফলাফল, সম্ভাব্য সকল ফলাফল। ওকে, এই যে পেয়ে গেলাম। এখন আমাদের অনুকূল ফলাফল দেখেন তো, উভয় ক্ষেত্রে এইচ কয়বার আছে দেখেন? উভয় ক্ষেত্রে এইচ আছে 1 বার, তাই না? উভয় ক্ষেত্রে এইচ আছে 1 বার, তো অনুকূল ফলাফল হবে 1। আর সম্ভাব্য সকল ফলাফল মোট কয়টা ফলাফল? 1, 2, 3, 4টা ফলাফল রয়েছে, তাহলে 1/4। এই যে অ্যান্সারটা কিন্তু পেয়ে গেলাম। তো অনুকূল ফলাফল ডিভাইড বাই সম্ভাব্য সকল ফলাফল 1/4 কিন্তু পেয়ে গেলাম। এই দেখেন কি তামা দেবনাথ কমেন্টে ভুল অ্যান্সার করেছেন, লিজা আমিন ভুল অ্যান্সার করেছেন। হ্যাঁ, ওকে, অনেকেই রাইট অ্যান্সার করেছেন। হ্যাঁ, তানহা ইসলাম রাইট অ্যান্সার করেছেন, চয়ন সরকার, এমডি কবির উদ্দিন, আপনারা সবাই রাইট অ্যান্সার করেছেন। রাইট অ্যান্সার অনেকেই বেশি দিয়েছেন। তাহলে 1/4। হ্যাঁ,
এটা হচ্ছে আপনাদের রাইট অ্যান্সার। দেখেন এই যে অ্যান্সারটা, এই অ্যান্সারটা আমার এই সীমার মধ্যে আছে কিনা দেখেন তো, 0 থেকে বড় পি এর মান এবং 1 এর থেকে ছোট এর মধ্যে আছে না, দেখেন তো এর মধ্যে কিন্তু আছে, এর বাইরে কিন্তু যাবে না। সম্ভাবনার কোনো প্রশ্নের অ্যান্সার এই যে সীমা, এই সীমার বাইরে কিন্তু যাবে না, ওই সীমার মধ্যে থাকবে। আশা করি বুঝতে পেরেছি, ঠিক আছে। এই যে দুটা হয়ে গেল, এই কোশ্চিনগুলো দেখেন কোথায় আসছে, আমদানি রপ্তানি দপ্তরের অফিস সহায়কে। আগেরটা কোথায় আসছিল, আগের কোশ্চিনটা আসছিল পেট্রো বাংলার সহকারী কর্মকর্তাতে আসছিল। হ্যাঁ, ওকে, এটা অ্যান্সার 1/4 পেয়ে গেলাম। এবার আসেন পরবর্তী কোশ্চিনটা, 38 বিসিএস। দেখেন বিসিএসও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। 38 38তম বিসিএস এর একটা কোশ্চিন, চলুন দেখে আসি এবার বিসিএস এর কোশ্চিন সলভ করবো আমরা। হ্যাঁ, 30 থেকে 40 পর্যন্ত, প্রশ্নটা খুব সুন্দর করে পড়বেন। 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটি ইচ্ছে মতো নিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? মৌলিক অথবা 5 এর গুণিতক, এইখানে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এখানে দেখেন মজার ব্যাপারটা হচ্ছে 30 থেকে 40 পর্যন্ত এই অঙ্কটা অনেকেই হয়তো বা পারবেন না, বা পারলেও ভুল অ্যান্সার দিতে পারেন। আমি একটা কোশ্চিন করব, এই কোশ্চিনের অ্যান্সারটা আপনারা আমাকে দিবেন। ওকে, আচ্ছা বলুন তো 30 থেকে 40 পর্যন্ত মোট কতগুলো সংখ্যা রয়েছে? সবাই এটুকু কমেন্ট করুন যে 30 থেকে কত পর্যন্ত, 40 পর্যন্ত। 30 থেকে 40 পর্যন্ত মোট কতগুলি সংখ্যা রয়েছে? আমরা এটা অনেকে বলে থাকবো 10টা আছে, অনেকে বলবো হচ্ছে কয়টা আছে, 9টা আছে, বা অনেকে 11টা। 3টা অ্যান্সার বলতে পারি অনেকে, হ্যাঁ, যে 9টা, 10টা বা 11টা। 3জন বিভিন্নভাবে অ্যান্সার করতে পারেন। তো 30 থেকে 40-এ ম্যাক্সিমাম যে অ্যান্সারটা পাবো আশা করছি সেটা হচ্ছে যে 10টা বা 11টা, এই দুটার মধ্যে বেশি অ্যান্সার আসবে, তাই না? 30 থেকে বলা হয়েছে, দেখেন 30 থেকে মানে 30 সহ নিতে হবে। কি কি সংখ্যা? 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 1 2 3 4 5 6 7 8 9 10 11টি সংখ্যা রয়েছে। হ্যাঁ, তো 30 থেকে 40 পর্যন্ত মোট 11টি সংখ্যা রয়েছে। ওকে, এই 11টি সংখ্যার মধ্যে বলছেই দেখেন যে কোনো একটা সংখ্যা একটিকে ইচ্ছে মতো নিলে, আমি যে কোনো একটা সংখ্যা কি করব, ইচ্ছে মতো নিব। ইচ্ছে মতো নিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত? তাহলে বলেন তো এখানে মৌলিক হতে পারে কি কি? মৌলিক কয়টা রয়েছে এখানে? এই যে সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে কয়টা? এখানে দেখেন মৌলিক সংখ্যা পাবো এই যে একটা 31, আরেকটা পাবো কোনটা, 37। এই দুটো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখানে মৌলিক পাচ্ছি কয়টা? 2টা। আর 5 এর গুণিতক পাবো কয়টা, মানে কয়টা সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা যাবে? যে সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা যায় সেটি হবে 5 এর গুণিতক। এই দেখেন 30 পাচ্ছে একটা, 5 6 30, এরপরে 35, 5 7 35, এরপরে 40, 5 8 40। কয়টা সংখ্যা পাইলাম? 3টা সংখ্যা পাইলাম। তাহলে 5 এর গুণিতকটা হচ্ছে 3। এই তো হয়ে গেল। তাহলে আমাদের মোট কয়টা সংখ্যা পাচ্ছি বলেন? মোট পাচ্ছি মৌলিক 2টা আর 5 এর গুণিতক হচ্ছে 3টা। তাহলে 3 আর 2 মোট কয়টা পাচ্ছি? 3 আর 2 মোট পাচ্ছি 5টা সংখ্যা। ওকে, তাহলে এবার আমি লিখবো পি অফ কি লিখবো? মৌলিক অথবা 5 এর গুণিতক। এখানে লিখতে পারি, লেখার দরকার নাই আপনাদের, বাট আমি লিখে দিচ্ছি মৌলিক অথবা 5 এর গুণিতক। মৌলিক অথবা 5 এর গুণিতক, এই যে এটা পেয়ে গেলাম। এখন হচ্ছে যে ফর্মুলাটা কি? অনুকূল ফলাফল। আমি শর্ট করে লিখি অনুকূল ফলাফল ডিভাইড বাই কি, মোট ফলাফল লিখে রাখি। হ্যাঁ, মোট ফলাফল, আমি ওই সূত্রটাকে শর্ট করে লিখলাম। হ্যাঁ, অনুকূল ফলাফল ডিভাইড বাই সম্ভাব্য সকল ফলাফল। সকল ফলাফল মানে মোট ফলাফল। মোট কয়টা আছে এখানে ফলাফল? 11টি হওয়ার সম্ভাবনা ছিল। আর আমার যে ফলাফলটা নির্ণয় করতে বলেছে যে মৌলিক অথবা 5 এর গুণিতক, তাহলে মৌলিক 2টা আর 5 এর গুণিতক 3টা, মোট কয়টা? 5টা। তাহলে এই যে পেয়ে গেলাম 5, তো 5/11। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 5/11। এই দেখেন তো আমাদের সঠিক অ্যান্সার পেয়েছি কিনা, 5/11 পেয়েছি আমরা, কিন্তু অ্যান্সারটা পেয়ে গেলাম। হ্যাঁ, ওকে, ক্লিয়ার? কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছি? আশা করি এই কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এর পরবর্তীতে আমাদের আরেকটা প্রশ্নে চলে যাব। পরবর্তীতে আর কি রয়েছে চলুন দেখে আসি, দ্রুত সহিত দেখে আসি আমাদের আরেকটা প্রশ্ন। এই দেখেন, এটা NMST-র উপসহকারী প্রকৌশলীতে এসেছে। হ্যাঁ, একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, 5 আসার সম্ভাবনা কত? কি নিক্ষেপ করেছেন? ছক্কা। বর্তমানে অনলাইনে অনেকেই মেসেঞ্জারে হোক বা ফোনে হোক দেখবেন যে লুডো খেলেন না আপনারা? অনেকেই খেলেন নাকি আপনারা?
অনেকেই খেলে, আমি নিজেও খেলি মাঝে মধ্যে। হ্যাঁ, যাই হোক, কথা হচ্ছে যে এই যে লুডো, এখানে কিন্তু লুডোর কথা বলা হয়নি, ছক্কা। লুডোতে তো ছক্কা থাকে, ছক্কা বলতে কি কি থাকে বলেন? পুট থাকে, 2 থাকে, মানে পুট মানে 1। হ্যাঁ, তো 1 2 3 4 5 6, 6টা মানের মধ্যে যে কোনো একটা মান পড়তে পারে, তাই না? তাহলে এইখানে বলেছে 5, এই 5 আসার সম্ভাবনা কত? তো লুডো যখন খেলতে চাই, মনে করেন যে এটা হচ্ছে আমাদের ছক্কা, এই ছক্কা নিক্ষেপ করলে কি কি পড়তে পারে দেখুন, আমাদের 1 পড়তে পারে, আমাদের 2 পড়তে পারে, আমাদের 3 পড়তে পারে, আমাদের 4 পড়তে পারে, 5 পড়তে পারে, আবার কি পড়তে পারে? 6 পড়তে পারে। তাহলে মোট কয়টা ফলাফল আসতে পারে বলেন? মোট 6টা ফলাফল আসতে পারে। তাহলে আমরা জানি ওই অনুকূল ফলাফল ডিভাইড বাই মোট ফলাফল। এখন আমি আর লিখবো না, ডিরেক্টলি অ্যান্সার লিখবো। তাহলে আমার সম্ভাব্য সকল ফলাফল কত হবে? 6, 6টা রয়েছে, আর 5, এই যে বলেছে না 5 আসার সম্ভাবনা কত, তাহলে 5 আসার সম্ভাবনা কয়বার? 5 কয়বার আসবে বলেন? 5 কতবার আসবে এটা খেয়াল রাখতে হবে। 5 কতবার আসবে? 5 আসবে একবার। 5 একবার আসে না বলেন? একবার। তাহলে 1/6, এই যে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কোনটা হবে? এই যে অ্যান্সারটা হচ্ছে আমাদের 1/6। ঠিক আছে, সাজেদা আক্তার সাথে লিখেছেন, আগে কখনো এরকম ম্যাথ করিনি, এমন কি দেখিও নি, আজ ফার্স্ট টাইম। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, সবাই একটু খেয়াল করবেন, হ্যাঁ, মনোযোগ দিয়ে রাখবেন। দেখুন, ফ্যাক্টটা হচ্ছে যে আমরা যখন চাকরির প্রস্তুতি নিই, কোনো একটা সার্কুলারের বিপরীতে গিয়ে আমরা হচ্ছে যে বলি, যখনই বলি যে মনে করেন যে অমুক তারিখ প্রকাশিত হয়েছে, যে অমুক তারিখে একটা কি হবে? পরীক্ষা হবে। হ্যাঁ, তখন কিন্তু আমরা পড়াশোনার ঝোঁকটা বাড়িয়ে দিই। আসলে ওই সময়টা কিন্তু হয় না। পূর্ব থেকে যখন আপনি পড়াশোনা শুরু করবেন, আস্তে আস্তে প্রিপারেশন নেওয়া শুরু করবেন, তখনই কিন্তু আপনার মনে করেন যে প্রিপারেশনটা সম্পূর্ণ হবে, অথবা আপনার প্রিপারেশন কখনোই কিন্তু পূর্ণাঙ্গ রূপে হবে না। এই জন্য পূর্ণাঙ্গ রূপে নেওয়ার জন্য কিন্তু এখন থেকে আপনাদেরকে এগিয়ে থাকতে হবে। হ্যাঁ, এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। হয়েছে, আশা করি এটা পেয়ে গেলাম অ্যান্সারটা। নেক্সট কোশ্চিন। এবার দেখেন, এটা পেট্রোবাংলার সহকারী কর্মকর্তাতে এসেছে এই কোশ্চিনটা। কি কোশ্চিন দেখে আসি, চলুন কোশ্চিনটা কি বলেছে। একটি ছক্কা, এখানে প্রশ্ন বলা হয়েছে, একটা ছক্কা নিক্ষেপ করলে ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? কমেন্ট করুন দেখি, জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? হুসাইন নাহিদ লিখেছে এটা উচ্চতর গণিতের ম্যাথ। জি হ্যাঁ, এটা উচ্চতর গণিতের ম্যাথ। হ্যাঁ, এগুলো ক্লাস 9 10-এ উচ্চতর গণিতের 14 অধ্যায়ে ছিল, একদম শেষের অধ্যায়টুকুতে ছিল। হ্যাঁ, এটা 9 10-এও ছিল, ইন্টারমিডিয়েট ছিল, তবে 9 10 থেকে বেশি প্রশ্ন এসে থাকে। হ্যাঁ, দেখেন এবার কি বলছে, একটা ছক্কা নিক্ষেপ করলে ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? তো ছক্কায় জোড় সংখ্যা কি কি বলেন দেখি? ছক্কা কি থাকে? 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা থাকে। এখন 1 থেকে 6-এর মধ্যে জোড় কি কি রয়েছে? 2, 4 এবং 6, 3টা সংখ্যা জোড়, তাই না? তাহলে আমার অনুকূল মানে সম্ভাব্য ফলাফল কয়টা? 6টা। আর অনুকূল ফলাফল জোড় সংখ্যা কয়টা? 3টা। তো 3/6, 3/6 মানে কত? কাটাকাটি করলে হবে 1/2। 1/2 মানে কত পার্সেন্ট? শতকরা বলেছে যেহেতু, দেখেন সবগুলোতে পার্সেন্ট রয়েছে, তো শতকরায় প্রকাশ করতে হবে, তাই না? তো শতকরায় যদি প্রকাশ করতে হয়, যে কোনো সংখ্যাকে শতকরায় প্রকাশ করার জন্য 100% দ্বারা কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 2 দ্বারা 100-কে ভাগ করলে কত হয়? 50%। তাহলে জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 50%। এই দেখেন, আপনি থিমটা বুঝে গেলে আপনাকে কিন্তু অত কিছু আর অঙ্কন করতে, ডিরেক্টলি অ্যান্সার লিখে ফেলতে পারবেন। ঠিক আছে, এই তো হয়ে গেল আমাদের। নেক্সট চলে আসি। দেখেন, পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক। এখন আমরা জানি যে সহকারী পরিচালকটা কততম গ্রেডের চাকরি বলেন দেখি? 9ম গ্রেডের চাকরি। হ্যাঁ, তো 9ম গ্রেডের চাকরি তো এটা এসেছে, বিসিএসও আসে, অন্যান্য ক্ষেত্রেও আসে। একটা ছক্কাকে একবার নিক্ষেপ করা হলে 2 থেকে বড় সংখ্যা পাবার সম্ভাবনা কত? এখন দেখেন, মুখে মুখে অ্যান্সার করে ফেলবেন। ঠিক আছে, মুখে মুখে কিন্তু অ্যান্সার করে ফেলবেন। ঠিক আছে, তাহলে 2 থেকে বড়, আপনি বলেন 2 থেকে বড় কি কি হতে পারে? একটা ছক্কা নিক্ষেপ করলে 2 থেকে বড় কি কি হতে পারে? 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে। 2 থেকে বড় বলেছে, একটা ছক্কা নিক্ষেপ করলে তো আপনার মোট ফলাফল বা সম্ভাব্য সকল ফলাফল কত? 6। আর 2 থেকে বড় কত বলেন? 2 থেকে বড় 4টা ফলাফল রয়েছে। কয়টা ফলাফল রয়েছে? 4টা। তার মানে কত হবে? 4/6। ওকে, তো 4/6 যদি হয়ে থাকে, এবার দেখেন কাটাকাটি করি, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তাহলে কত হবে? 2/3। এই যেটি হচ্ছে রাইট অ্যান্সার। কত হবে? 2/3। এই যে অ্যান্সার ভুল লিখেছেন অনেকে, কিন্তু হ্যাঁ, অনেকে হয়তো বোঝেন নাই, না বোঝার কারণে ভুল লিখেছেন। লিজা আমিন আবারও ভুল লিখেছেন, এর আগে একবার ভুল লিখেছিলেন, এবার আবার ভুল লিখেছেন। ওকে, এর মধ্যে অনেকগুলো কমেন্ট চলে গিয়েছে উপরে, দেখলাম তারা ভুল লিখেছেন, 1/2 লিখেছেন অনেকেই। হ্যাঁ, তো 1/2 এখানে কিন্তু হবে না,
এখানে হবে কোনটা 2/3, 6টার মধ্যে 4টা হচ্ছে যে আপনার 2 থেকে বড়, 2 থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত। তো আপনাকে দেখতে হবে যে আপনার কোনটা চেয়েছে, সেটা কিন্তু আপনাকে দেখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, ওকে। এবারে দেখেন প্রাইমারি, অ্যাডভান্স, স্পেশাল গ্যাস। আচ্ছা, আমাদের আরও ম্যাথ কিন্তু রয়েছে, হ্যাঁ, আমরা আরও ম্যাথ দেখবো ইনশাল্লাহ। তো অ্যাডভান্স ব্যাচের কথা বলি, আপনারা জানেন, ইতিমধ্যে জানেন যে প্রাইমারিতে কিন্তু এবার হিউজ পদসংখ্যা রয়েছে। হ্যাঁ, হিউজ পদসংখ্যা। এই যে একটা বিশাল পদসংখ্যা যে রয়েছে, এই পদসংখ্যার মধ্যে আনুমানিক আমি এবার বলতে পারি যে কাছাকাছি অর্ধ লক্ষ পদসংখ্যা ফাঁকা রয়েছে প্রাইমারিতে। সো যারা প্রাইমারিতে মনে করেন প্রিপারেশন নিতে চান, যারা প্রাইমারিতে চাকরি পেতে চান, তাদের জন্য কিন্তু একটা সুখবর হচ্ছে প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তিটা আসবে, একটা বিশাল একটা হিউজ পদসংখ্যায় আসবে। সো অবভিয়াসলি আপনাকে কিন্তু সেদিকে ফোকাসটা রাখতে হবে। হ্যাঁ, যদি কেউ চাকরি পেতে যান, যে নিজ এলাকায় থেকে নিজ এলাকার কোনো স্কুলে আপনি শিক্ষকতা করতে চান, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি হচ্ছে এই প্রাইমারি সহকারী শিক্ষক চাকরিটি। তো যারা এই প্রাইমারি চাকরিটা পেতে চান, তারা কিন্তু অবশ্যই এইখানে খেয়াল রাখবেন যে আপনি অ্যাডভান্স প্রিপারেশন নেবেন। আর আমাদের বিদ্যাবাড়ি দিচ্ছে কিন্তু আপনাদের অ্যাডভান্স লাইভ ব্যাচ, ইতিমধ্যে ব্যাচ কিন্তু পার হয়ে গিয়েছে, এবার 9 নাম্বার ব্যাচ চলে এসেছে। ওকে, চলুন, আমাদের আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে, আমি আগেই বলেছি, আমাদের সেই প্রশ্নের দিকে এগিয়ে চলি। দেখুন, বিজেএমসির সহকারী ভান্ডার কর্মকর্তা 2008 সালে এই কোশ্চিনটা এসেছে। দেখেন, 2টি ছক্কা, কয়টা ছক্কা? 2টি ছক্কা, 2টি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে 2টি 6 ওঠার সম্ভাবনা নির্ণয় করো। 2টা 6 ওঠার সম্ভাবনা নির্ণয় করতে হবে আপনাকে। চলুন তাহলে দেখে আসি। 2টা 6, 2টা ছক্কাতে 2টা 6। তো এখানে দেখেন, আমি যদি ট্রিটা অঙ্কন করি, ট্রি অঙ্কন করাটা খুবই গুরুত্বপূর্ণ। মনে করেন এটা হচ্ছে আমাদের ছক্কা। ওকে, এটা আমাদের ছক্কা। এখানে আমাদের কি কি মান আসতে পারে? 1 আসতে পারে। এটা আমি একটু এখানে করে ফেলি। হ্যাঁ, এটা একটু স্পেসটা বেশি লাগবে। তো মনে করেন এটা হচ্ছে আমাদের ছক্কা। যদি হয়ে থাকে কি কি মান আসতে পারে? 1 আসতে পারে, এরপর 2 আসতে পারে, তারপর 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, আর এটা কি 6 আসতে পারে। এটা হচ্ছে একটা ছক্কা। এইবার যখন আপনি আবারও আরেকটা ছক্কা নিক্ষেপ করতে যাবেন, তখন কি হবে? তখন এইখানে কিন্তু 6টা মান আসবে, 1 2 3 4 5 6। এখানে 6টা আসবে, 1 2 3 4 5 6। এখানে 6টা আসবে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এই যে এরকম ভাবে কিন্তু হবে। এখানে এই প্রত্যেকটিতে মান হবে। হ্যাঁ, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এটি হচ্ছে আপনার ছক্কার যে ট্রি বলছি আমরা, সেই ট্রি হচ্ছে এইটা। তাহলে প্রশ্নটা কি চেয়েছে চলুন দেখে আসি। প্রশ্নটা আপনাকে বলেছে যে 2টি 6 ওঠার, 2টি 6 ওঠার সম্ভাবনা কত? মানে প্রথমটিতেও 6 উঠবে, দ্বিতীয়টিতেও 6 উঠবে। এখন দেখেন, এই যে প্রথমটিতে 6 উঠেছে, আবার দ্বিতীয়টিতেও 6 উঠেছে এইখানে, তার মানে 6,6 আসতে হবে, 6,6 আসতে হবে, তাই তো? এরকম 2টা 6 লাগবে। এখন খেয়াল করেন তো মোট কতগুলা ফলাফল রয়েছে। এখানে 6টা ফলাফল, এখানে 6টা, এখানে 6টা, এখানে 6টা, এখানে 6টা, এখানে 6টা। তাহলে 1 2 3 4 5 6, 6 6 কতগুলা? মোট 36টা ফলাফল রয়েছে। এই 36টি ফলাফলের মধ্যে আপনি 2টাতেই 6 পাচ্ছেন কয়বার বলেন তো? একবারই পাচ্ছেন। এখানে কি 2টাতে 6 পাবেন? এখানে 5 5 পাবেন, 5 6 পাবেন, 4 6 পাবেন, 3 6, 2 6, 1 6। 2টাতেই 6 লাগবে আপনার। 2টাতে 6 কেবলমাত্র এক জায়গাতেই পাবেন, 6 6। হ্যাঁ, 6 6 এইখানে কেবলমাত্র একবারই পাচ্ছেন, এছাড়া কিন্তু অন্য কোথাও পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনার অ্যান্সারটা কি হবে? দেখুন, আমরা সূত্রটা কি জানি? অনুকূল ফলাফল ডিভাইড বাই সম্ভাব্য সকল ফলাফল। তাহলে সকল ফলাফল কত? এখানে সকল হচ্ছে 36টা ফলাফল। আর অনুকূল ফলাফল কয়টা? 2টা 6 রয়েছে একটাতে, তার মানে 1/36। এটি হচ্ছে রাইট অ্যান্সার। কত? 1/36 হয়েছে নিশ্চয়ই, আশা করি। এখন বলুন দেখি কারা কারা ভুল করেছেন। দেখুন, আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে যে 1/36। এবার দেখেন কারা কারা ভুল করেছেন। অনেকেই লিখেছেন দিশাহীন যাত্রী, দিশাহীন যাত্রী, আপনি ভুল অ্যান্সার করেছেন। ওকে, এছাড়াও আরো অনেকেই কমেন্টে ভুল অ্যান্সার কমেন্ট করেছেন। সো যারা ভুল করেছেন তারা আশা করি এইবার বুঝতে পেরেছেন যে আপনারা কেন ভুল করেছেন। ওকে, এবং কেন ভুল হয়েছে এটা কিন্তু আপনারা জাজ করতে হবে। আমি একটা জিনিস ভুল করতেই পারি। হ্যাঁ, উম্মে ঘোষও ভুল অ্যান্সার করেছেন। তো যারা ভুল করেছি খেয়াল রাখতে হবে, ঠিক আছে?
হৃদয়চন্দ্র দেব লিখেছে, নবম দশম শ্রেণীর ছাত্ররা যখন খাতায় আঁকে তখন তাদের খবর হয়, জায়গা সংকুলান হয় না। হ্যাঁ, এরকমটা হয়ে থাকে আর কি। হ্যাঁ, ওকে, এটা পেয়ে গেলাম আমরা। পরবর্তী কোশ্চিন দেখেন, এই যে এটা কিন্তু আপনাদের জন্য, হ্যাঁ এটা আপনাদেরই প্রশ্ন। হ্যাঁ, আপনি যদি ক্লাস করছেন, আপনি প্রিপারেশন নিচ্ছেন, তাহলে আপনি অ্যান্সার করবেন যে চাকরি পাওয়ার সম্ভাবনা যদি আপনার 4/5 হয়, মানে 5/4 বা 4/5 হয়, তাহলে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত? এবার বলুন, আপনি যে চাকরিটা পাবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা ঠিক কতটুকু সেটি নির্ণয় করতে বলেছে। এটা কিন্তু পারতে হবে, এটা না পারলে কিন্তু আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাও কি হবে, কমে যাবে। তো কমে যাবে বলতে তা নয় যে আপনারা অনেকেই নাও পারতে পারি, সেটা ফ্যাক্ট না, জাস্ট মজা করে বললাম। এটা পারবো না জন্য যে চাকরি পাবো না তা কিন্তু না, ঠিক আছে? বুঝতে না পারলে পারবো না, আর যদি বুঝে যাই তাহলে পারবো, তাই না? ওটা এরকমই কিন্তু। তো চলুন দেখে আসি এটা কোথায় এসেছে। দেখেন, বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলীতে এসেছে 2016 সালে। তো চাকরি পাওয়ার সম্ভাবনা হচ্ছে 5/4 5 ভাগের মধ্যে 4 ভাগ আপনি চাকরি পাওয়ার সম্ভাবনা হবে। তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা, চাকরি না পাওয়ার সম্ভাবনা বলছে এখানে। হ্যাঁ, চাকরি না পাওয়ার সম্ভাবনা ঠিক কতটুকু হবে? তো যখনই আপনাকে কোনো কিছু না পাওয়ার সম্ভাবনা বলবে, তো আপনার মোট সম্ভাবনা কত বলেন তো? আপনার সর্বোচ্চ সম্ভাবনা, সর্বোচ্চ মানটা কত বলেন? সম্ভাবনা সর্বোচ্চ মান হচ্ছে 1। এখন এই 1 থেকে 1 হচ্ছে চাকরি পাওয়া এবং না পাওয়ার সম্ভাবনা, দুইটার যোগফল। হ্যাঁ, চাকরি পাওয়া এবং না পাওয়ার সম্ভাবনা যোগফল হচ্ছে 1। তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা যদি হয় 5/4, তাহলে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত হবে? এটা 1 থেকে মাইনাস হয়ে যাবে, জাস্ট কি হবে, 1 থেকে মাইনাস হয়ে যাবে, তাহলেই হয়ে গেল। এটা হচ্ছে চাকরি না পাওয়ার সম্ভাবনা। তাই অ্যান্সারটা কত হবে এখানে? 5 - 4/5 কত হবে তাহলে? 1/5। এটি হচ্ছে চাকরি না পাওয়ার সম্ভাবনা। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 5/1 দেখেন, 5/4 যদি পাওয়ার সম্ভাবনা হয়, 5/4 যদি চাকরি পাওয়ার সম্ভাবনা হয়, তাহলে না পাওয়ার সম্ভাবনা হবে 5/1, তাই না? এই তো হয়ে গেল আমাদের রাইট অ্যান্সারটা। এটা অনেকে রাইট অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ সবাইকে যারা রাইট অ্যান্সার দিয়েছেন। ওকে, তো চলুন আমাদের নেক্সট কোশ্চিনে চলে যাবো। আমাদের পরবর্তী যে কোশ্চিনটা রয়েছে, এইবার দেখেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সমবায় অধিদপ্তরের মাঠ সহকারীতে এসেছিল 2018 সালে একটা কোশ্চিন। কি কোশ্চিনটা চলুন দেখে আসি। ধরা যাক আপনাকে ধরতে বলা হয়েছে, প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে পড়বেন, তাহলে কিন্তু অ্যান্সারটা পাবেন। ধরা যাক রাত 11:59 বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে। হয় না অনেক সময় এরকম হয় না, বলেন, যে বাইরে একদম তুমুল ঝড় বৃষ্টি চলে। তো তুমুল ঝড় বৃষ্টি চলছে, ঠিক 72 ঘন্টা পর রৌদ্রোজ্জ্বল আবহাওয়া পাওয়ার সম্ভাবনা কত তা বের করুন। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কত তা বের করুন, বলুন তাহলে কি হবে? কি ভিডিও আটকে গেছে? অনেকে লিখেছেন আটকে গেছে কেন, নেটওয়ার্কের সমস্যা? হ্যাঁ, আমি তো আটকে গেছি মনে হচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছেন বাট আমি আটকে আছি, এরকমটা কি লাগছে? সবাই একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা স্যার, আপনি ভিডিওতে আটকে আছেন। আচ্ছা, আমি আটকে আছি, হ্যাঁ আমি হ্যাং হয়ে গেছি। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছেন নাকি, বাট ভিডিও আটকে গেছে। এটা নেটওয়ার্কের কোনো প্রবলেম হতে পারে, সম্ভবত নেটওয়ার্কের আমাদের ইস্যু, প্রবলেম হতে পারে। আচ্ছা ঠিক আছে, ভিডিও আটকে আছে, ভিডিও আটকে আছে। আচ্ছা দেখছি, আমরা একটু সমাধান করার চেষ্টা করছি খুব দ্রুত, আপনার সঙ্গেই থাকবেন। আচ্ছা, অনেকে কমেন্ট করেছেন ভিডিও আটকে আছে। মনসুর, আপনারা কমেন্ট করুন, আপনাদের কমেন্টগুলো পড়ি। হ্যাঁ, কমেন্টগুলো শুনতে থাকুন আপনারা। শামিমা ইয়াসমিন শিমু, জি স্যার। নুহা আলম, স্যার দেখতে পাচ্ছি না। তাকিয়া সুলতানা মিতু লিখেছেন, জি কথা আসছে। ওকে, সাউন্ড ক্লিয়ার বাট ভিডিও আটকে আছে। কাজী রাকিবুল ইসলাম লিখেছেন। নিক্সন মিতু, জি স্যার। সুজন শেখ কমেন্ট করেছেন। তানিয়া আক্তার, জি স্যার ভিডিও আটকে আছে। ওকে, আটকে গেছে, কথা শোনা যাচ্ছে। উর্মি ইসলাম লিখেছেন। তাসলিমা তাহসিন, জি জি, আচ্ছা জি স্যার হবে। এটা কেন হয়েছে ঠিক বলতে পারছি না, আপনারা একটু সময় যদি ওয়েট করতেন তাহলে হয়তো বা এটা ঠিক হয়ে যেত। আশা করি খুব শীঘ্রই এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ স্যার, এনটিএসএ ডাইজেস্ট এবং প্রাইমারি ডাইজেস্ট প্লাস বইটির মধ্যে ডিফারেন্স কি স্যার? দুটার মধ্যে বেশ কিছু ডিফারেন্স রয়েছে। হ্যাঁ, এনটিআরসিএ ডাইজেস্টটা হচ্ছে এনটিআরসিএ বেসড, আর প্রাইমারি ডাইজেস্টটা হচ্ছে প্রাইমারি বেসড। ওকে স্যার, আপনাকে অনেক সুন্দর লাগতেছে, আপনি আটকে থাকেন। আচ্ছা, আমি আটকে থাকবো না, শাকিল মাহমুদ ভাই লিখেছেন। ওকে, এটা ঠিক হয়ে গেছে, এখন দেখেন, এখন ঠিক হয়েছে। হ্যাঁ, এবার দেখেন তো আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা, এখন ঠিক হচ্ছে কিনা। একটু আমাদের কারিগরি কোনো ত্রুটি হয়েছিল মেবি, হ্যাঁ, যার কারণে এরকম হয়েছে। হ্যাঁ, এবার ঠিক আছে তো নাকি?
ওকে, তাহলে চলুন এবার আমরা আমাদের এই প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা সলভ করে ফেলি, ঠিক আছে? এবার আমাদের যে কোশ্চিনটা রয়েছে এই কোশ্চিনটা সবাই পড়ার চেষ্টা করি, বলেন দেখি কি হবে। ধরা যাক রাত 11:59 বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে, ঠিক 72 ঘন্টা পর রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা কত তা বের করুন। বলুন দেখি কি হবে রাইট অ্যান্সারটা। সবাই দ্রুত রাইট অ্যান্সার করুন, হ্যাঁ সবাই দ্রুত রাইট অ্যান্সার করুন, কি হবে রাইট অ্যান্সারটা? স্যার আপনার ক্লাস একটিও পাইনি, ভর্তি হয়েছিলাম প্রায় কোর্স শেষের দিকে। সিক্ত রামেসা লিখেছেন, আপনি হয়তো যে কোর্সে যুক্ত হয়েছেন সেই কোর্সে হয়তো আমি ক্লাস নেই নাই, অন্য কোনো স্যার ক্লাস নিয়েছে, তো সমস্যা কোথায়? ওকে, আমার ক্লাসে পেতে হবে এমনটা কোনো কথা নয়। ওকে, এবার বলুন রাইট অ্যান্সারটা বলুন দেখি কি হবে রাইট অ্যান্সার। দেখি এটা কারা কারা সঠিক অ্যান্সার করতে পারেন, হ্যাঁ সবাই দ্রুত কমেন্ট করবেন কোনটা হবে রাইট অ্যান্সার। দেখেন রাত 11:59, এখন এই সময় ঝড় বৃষ্টি হচ্ছে, তাহলে 72 ঘন্টা পর, 72 ঘন্টা পরে কয়টা বাজবে বলেন দেখি? 24 ঘন্টা পরে আবারও রাত 11:59 বাজবে, 48 ঘন্টা পরে আবারও রাত 11:59 বাজবে, এরপরে 72 ঘন্টা পরে আবারও রাত 11:59 বাজবে। এখন রাতে ঝড় বৃষ্টি হোক বা না হোক, তাই না, রাতে কি কখনো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে বলেন? রাত্রিতে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া তো থাকতে পারে না, তাই না? তাহলে রাতে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া সম্ভাবনা কতটা বের করুন, কত হবে? 0%, ওই যে সম্ভাবনার সর্বনিম্ন মান, তাই না? সম্ভাবনার সর্বনিম্ন যে মানটা ওইটা কথা বলা হয়েছে, তাহলে ওই সময় তো কখনোই রৌদ্রোজ্জ্বল তো আবহাওয়া পাওয়া সম্ভব না, তাই না? এই জন্য রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের 0%। নেক্সট দেখেন, এটা প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসেছিল 2008 সালে। কি হয়েছে এসেছে দেখেন, একটা থলিতে নীল বল আছে 12টি, 12টি কি বল? নীল বল রয়েছে। সাদা বল রয়েছে 16টি, 12টা নীল বল, 16টা সাদা বল, কালো বল রয়েছে 20টি। দৈবভাবে একটা বল নেওয়া হলো, বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? দৈবভাবে মানে কি, আপনি না দেখে নিয়েছেন আর কি, হ্যাঁ না দেখে নিয়েছেন, আপনি জানেন না যে কোনটা আসবে। আমরা যে অনেক সময় লটারি বলি এটাকে, হ্যাঁ লটারি করা হলো, লটারিতে কি আসবে এটা কি জানি আমরা বলেন? জানি না কিন্তু। তো এখানে আপনার কাছে কয়টা বল আছে দেখেন, 12টা নীল বল, 16টা সাদা বল আর 20টা কালো বল, তাহলে মোট কয়টা? 16 আর 20 কত? 36, 36 আর 12 কত? 48টা বল রয়েছে। তাহলে অনুকূল ফলাফল হবে পরে এটা, তো সম্ভাব্য মোট ফলাফল কত বলেন? 48। সম্ভাব্য মোট ফলাফল কতগুলো হবে? 48, 48টি। এবার বলছে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? তো নীল বল কয়টা রয়েছে বলেন? নীল বল রয়েছে আমার 12টি, তাহলে এই যে 12/48, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কারারি করেন এখন, 4/12 হবে 48, তাহলে 1/4, এটা হচ্ছে রাইট অ্যান্সার। কত হবে? 1/4 বা 4 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে নীল বল হওয়ার সম্ভাবনা। আশা করি বুঝতে পেরেছেন সবাই, হ্যাঁ। এরপর নেক্সট কোশ্চিন, নেক্সট আরেকটা কোশ্চিনে চলে যাব আমরা। এই যেটা 37তম বিশেষ এই কোশ্চিনটা এসেছিল, কি বলেছে দেখেন, একটা থলিতে 6টা নীল বল, কয়টা নীল বল? 6টা নীল বল, 8টি সাদা বল এবং 10টি কালো বল আছে। তো 6টা নীল বল, 8টা সাদা বল, 10টা কালো বল আছে। দৈবভাবে একটা বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? সাদা না হওয়ার সম্ভাবনা, আগেরটাতে বলছিল সাদা হওয়ার সম্ভাবনা, এবার বলেছে সাদা না হওয়ার সম্ভাবনা। তো কতগুলো হবে দেখেন, তাহলে মোট ফলাফল আগে বের করে ফেলি। 6টা আর 8টা কয়টা? 14টা, 14টা আর 10টা কত? 24টা। তাহলে এখানে হচ্ছে 24, আর সাদা না হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা বলেন, এইখানে আমরা দুই রকম ভাবে করি, আগে বের করি সাদা হওয়ার সম্ভাবনা, তারপরে সেইটা কি করি 1 থেকে মাইনাস করে দিই। তবে মাইনাস করব না, আমি একটু অন্যভাবে করাবো, হ্যাঁ। 24টার মধ্যে বলেন তো কয়টা বল সাদা নয়? বলেন দেখি, কয়টা বল সাদা নয় এটা বলেন। তো সাদা হচ্ছে 8টা, তাহলে 8টা বল আগে বাদ দেন। 8টা বল বাদ দিলে সাদা নয় কয়টা? 6টা আর 10টা, মোট কয়টা বলেন তো? 16টা হচ্ছে সাদা নয়, তাহলে 16/24, এই যে 16/24 হয়েছে। এগুলো কিন্তু সাদা নয়, তার মানে সাদা না হওয়ার সম্ভাবনা হচ্ছে এইটাই। এখন আপনি এটাকে কি করবেন? ভাগ করে কাটাকাটি করেন। তো 8 দুগুণ 16 আর 3 আসতে 24, তাহলে কত হবে? 3/2 ভাগ, 3/2 ভাগ হচ্ছে সাদা নয়। এটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে করতাম। আগে কি করতাম? আগে আমরা এটাকে সাদা বের করতাম, যে 24টার মধ্যে সাদা হওয়ার সম্ভাবনা হচ্ছে 8, তাহলে অ্যান্সার কত? 1/3 আসতো।
3/1 সাদা, এটা হচ্ছে সাদা, এটা হচ্ছে সাদা হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, আর সাদা নয় কি হবে, 1 থেকে মাইনাস করতাম, 1 - 1/3, তাহলে কত পাইতাম এখানে 3 - 1/3, তখন পাইতাম আমরা 2/3। তো আপনি এটাও করতে পারেন, ওইটাও করতে পারেন, আপনারও পড়ানো যাহা চায় আপনি ঠিক তাই, বুঝছেন? আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমাদের দেখেন আরেকটা প্রশ্ন বলা হচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আসে 2023 সালে, এটা এসেছে মানে এই তো সাম্প্রতিক সময়। হ্যাঁ, 23 সালে এসেছে। দেখেন 1 থেকে 440 পর্যন্ত, 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ হওয়ার সম্ভাবনা কত? সংখ্যাটি বর্গ হওয়ার সম্ভাবনা। তাহলে 1 থেকে 440 পর্যন্ত মোট কতগুলো সংখ্যা রয়েছে বর্গ, মানে এক কথায় বর্গ হওয়ার সম্ভাবনা, হ্যাঁ, এমন সংখ্যা। তাহলে দেখেন আমরা যদি এখানে ডিরেক্টলি বলতে চাই, 1 এর বর্গ 1, 2 এর বর্গ কত 4, 3 এর বর্গ 9, এরকম ভাবে বর্গ পাবো 440 পর্যন্ত। কতগুলো সংখ্যা রয়েছে দেখেন, 20 এর বর্গ হবে 400, আর 21 এর বর্গ কত, 21 এর বর্গ হচ্ছে 441। এখন এখানে বলেছে 440 পর্যন্ত, তাহলে 440 পর্যন্ত যদি বলে 441 কে নেওয়া যাবে বলেন? 441 নেওয়া যাবে না। তাহলে মোট কতগুলো সংখ্যা পাবো আমরা? 20টা সংখ্যা পাবো, তাই না? তাহলে বর্গ হতে পারে 20টা সংখ্যা, কতগুলো সংখ্যার মধ্যে? 440টা সংখ্যার মধ্যে। তাহলে অনুকূল ফলাফল 440টাই হবে। হ্যাঁ, কিন্তু আমরা যাব কতগুলা, আমরা বর্গ হচ্ছে 20টা, বর্গ হচ্ছে 20টা, এই তো হয়ে গেল 20/440, 0 0 কাটলাম, 2 দিয়ে 40 কাটলে কত হয়? 22 হয়। তাহলে 1 ভাগ হলো 22, এই যে 22/1 হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ হওয়ার সম্ভাবনা কত হবে? বর্গ হওয়ার সম্ভাবনা হবে 22/1। ওকে, স্যার কি প্রাইমারিতে ক্লাস নেন না? একজন কমেন্ট করেছেন। দেখুন আমাদের এখানে টিচার তো আমি একা নই, তাই না? আমাদের এখানে বেশ কিছু টিচার রয়েছেন, আমি আছি, আমাদের আপনাদের সবার প্রিয় আমাদের গণিতের বাঘ সোহাগ স্যার রয়েছেন, আমাদের প্রবল স্যার রয়েছেন, আমাদের শ্যামল স্যারও রয়েছেন। সো এখন কোন ব্যাচে কোন স্যার ক্লাস নেবেন এটা কিন্তু নির্দিষ্ট নয়। ফ্যাক্টটা হচ্ছে যে আপনারা যে ব্যাচে ভর্তি হন না কেন, কোনো না কোনো স্যার তো অবশ্যই ক্লাস নেবে। তো যে স্যারই ক্লাস নিক, আশা করি কোনো স্যারের ক্লাসই আপনাদের খারাপ লাগবে না। ওকে, এবারে আসেন, অ্যান্সার পেয়ে গেলাম কিন্তু, হ্যাঁ, 22/1। আর প্রাইমারি নিয়ে যেটা বলছে আপনাদের, কিন্তু আমাদের এখানে বেশ কিছু আয়োজন করা হয়েছে। হ্যাঁ, আয়োজন বলতে আজকে এটা নিয়ে কথা বললাম, এরপরে পরের দিনে একটা আয়োজন চলেছে, আয়োজনটা অ্যানাউন্স করব। তবে আয়োজনটা অ্যানাউন্স করার পূর্বে, হ্যাঁ, আবারও বলছি, আয়োজনটা অ্যানাউন্স করার পূর্বে আপনাদেরকে বলতে চাই, আমাদের বিদ্যাবাড়িতে যে প্রাইমারির ভর্তি চলছে আর কি, হ্যাঁ, এটা 15তম ব্যাচ চলছে, প্রাইমারি অ্যাডভান্স স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ 15। দেখুন ইতিমধ্যেই কিন্তু 14টা ব্যাচ আমাদের রান হয়েছে, এটা 15 নাম্বার ব্যাচ। আপনি হয়তো দেরিতে আছেন, বাট অনেকে কিন্তু এগিয়ে আছে। তো আপনি এগিয়ে থাকবেন নাকি আপনি পিছিয়ে থাকবেন, সিদ্ধান্ত কিন্তু আপনার, ঠিক আছে? আর আমাদের যে অংশগুলো রয়েছে আজকে লাইভ ক্লাস এবং আগামীকালকে, দেখুন আগামীকালকে আমাদের লাইভ ক্লাস রয়েছে আমাদের শ্রদ্ধেয় ওশান স্যারের কাজী নজরুল ইসলাম নিয়ে। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম নিয়ে প্রশ্ন, পরীক্ষার হলে সময় হবে না নষ্ট, এই যে একটা স্লোগান, এই স্লোগানে কিন্তু আমাদের আগামীকালকে ক্লাস হবে ঠিক বিকেল 3টায়। আগামীকাল বাংলা সাহিত্যের বিশেষ লাইভ হবে আগামীকাল। কাজী নজরুল ইসলাম নিয়ে আপনাদের যে সকল সমস্যাগুলো হয়ে থাকে বা মজার মজার ট্রিক্স, মজার বিভিন্ন তথ্যগুলো পেতে আপনারা আগামীকালকে যুক্ত হতে পারেন ঠিক আমাদের সময় বিকেল 3টায় আমাদের এই ফেসবুক পেজে। ওকে, আর যারা যেটা বলছিলাম, যারা প্রাইমারি ব্যাচে ভর্তি হতে চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই আমাদের এই ভর্তি ব্যাচে একদম 0 থেকে শুরু হবে। হ্যাঁ, আবারও বলছি, একদম 0 থেকে শুরু হবে। সো যারা যুক্ত হতে চান তারা অবশ্যই আমাদের এই হটলাইন নম্বরে যোগাযোগ করবেন। আমাদের এই হটলাইন নম্বরে যোগাযোগ করলে আপনি ভর্তি সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবেন। আমাদের ভর্তি সংক্রান্ত সকল তথ্য, যে কোনো তথ্য, হ্যাঁ, যে কোনো তথ্য পেয়ে যাবেন আমাদের এই সকল নম্বরগুলোতে, 09644333300। এবং আরেকটা মজার কথা হচ্ছে, এই সকল নম্বরগুলোতে কিন্তু মানে আপনারা একদমই বিনামূল্যে ফোন করতে পারেন। হ্যাঁ, অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারেন, আমাদের পেজে ইনবক্স করতে পারেন, ঠিক আছে? তানহা ইসলাম, স্যারের ক্লাস করতে এসে মাথা ব্যথা ভালো হয়ে গেছে, দেখেছেন, মাথা ব্যথা ভালো হয়ে গেছে। নাজমুল হোসেন হৃদয় ভাই লিখেছেন, এক ব্যাচে কতজন করে ভর্তি নেন? আমাদের অনলাইন ব্যাচ তো, সেক্ষেত্রে ব্যাচ ভিত্তিক স্টুডেন্ট ডিপেন্ড করে। হ্যাঁ, 15 ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হবে? এই যে ক্লাসটি, হ্যাঁ, এটা একদম শুরু থেকে শুরু হবে। আমাদের টপ কেয়ার ক্লাস বা ওরিয়েন্টেশন ক্লাস আপনারা বিভিন্নভাবে দেখতে পারেন। হ্যাঁ, আমাদের এই নম্বরে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনার সকল তথ্য জেনে নিতে পারবেন, ঠিক আছে? ওকে, আমাদের এখানে ভর্তি ফি জিজ্ঞাসা করেছেন অনেকে। আমাদের কোর্স ফিটা হচ্ছে প্রাইমারির জন্য 3050 টাকা। হ্যাঁ, তো যারা যুক্ত হতে চান, যারা ভর্তি হতে চান, তারা এখানে খুব দ্রুত ভর্তি হয়ে যাবেন, এখানে খুব দ্রুতই ক্লাস শুরু হয়ে যাবে।
15 নাম্বার ব্যাচে। ওকে, একদম শুরু থেকে শুরু করতে চাইলে এখনই ভর্তি হয়ে যাবেন। ওকে, আজকের মতো এখানেই তাহলে শেষ করব ইনশাল্লাহ। আগামীকালকে বাংলা ক্লাসের আপনাদেরকে ইনভাইটেশন দিয়ে আজকের মতো আমাদের ক্লাসটি শেষ করছি এখানে। দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ পরবর্তী কোনো লাইভ সেশনটুকুতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।